এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলা শোনা হবে না। বিচারপতি অমৃতা সিনহা আজ আদালতে বলেন, আগে মানুষের জীবনকে সুরক্ষিত করতে হবে, তারপর এই ধরনের কোনো মামলার ব্যাপারে তার আগে কোনো মামলার ব্যাপারে হস্তক্ষেপ করবো না। যারা বেআইনি নির্মাণ করছেন তারা মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের নির্দেশ মানছে না, কোর্টের অর্ডার কমপ্লাই হচ্ছে না। পুলিশের কাছে জানানো হচ্ছে পুলিশের সঙ্গে সমস্ত ব্যবস্থা আছে, কাউন্সিলর, পুলিশ, তৃণমূলের স্থানীয় নেতা সবাই মিলে একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে। বেআইনি নির্মাণের মধ্যে চলছে। মহামান্য আদালত তার অবজারভেশন দেখে করেছেন, তারা নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটাকে জমি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের তারা করবে না। এর আগেও কিন্তু একাধিকবার কোর্ট এই বেআইনি নির্মাণ নিয়ে বারবার বলেছে, কোর্ট সতর্ক করেছে, অর্ডার পাস করেছে, তাও তো আদালত সতর্ক করছে, আদালত ভাঙার নির্দেশ দিচ্ছে। বিধাননগর কর্পোরেশনকে কতগুলো বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ কার্যকারী করা হয়নি। এই বিষয়ে আলোকপাত করুন মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, মেয়র। বিধাননগরের মতো জায়গায় রোহিঙ্গাদের এনে বসানো হচ্ছে, বেআইনি নির্মাণ চলছে, বেআইনি হস্তান্তর চলছে। রাজারহাট গোপালপুরের যে অংশকে এখানে ঢোকানো হয়েছে সেখানে এখনো ঘষা প্ল্যানে কাজ চলছে, লুট চলছে, লুট। সবাই মিলেমিশে, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেউ এতে অংশগ্রহণ করতে বাকি নেই। পাহাড় প্রমাণ সব অট্টালিকা তৈরি করে ফেলেছে তারাই। আরেকটা বিষয় হচ্ছে যে হঠাৎ করে এই ঘটনার পরেই পুরসভা তৎপরতা শুরু করলো এবং পুরসভার পক্ষ থেকে জানানো হলো যে ঘটনাস্থলের আশেপাশে বেআইনি নির্মাণ বিষয়টি চিহ্নিত করতে টিম পাঠানো হচ্ছে এবং কলকাতা জুড়ে কোন ওয়ার্ডে কত বেআইনি নির্মাণ আছে তার তালিকাও তৈরি করা হচ্ছে। টক টু মেয়রের উপরে ভিত্তি করে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি দফতর মিলিয়ে কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। তারা তাদের অবজারভেশন জানিয়েছে যে গার্ডেন ব্রিজের ওই এলাকায় 2004 থেকে 2022-এর মধ্যে 400-র বেশি বেআইনি কনস্ট্রাকশন হয়েছে। আজকে তার সংখ্যা 800 ছাড়িয়ে গেছে। শুধু 108 নম্বর ওয়ার্ডে 210টি পুকুর, ভেড়ি বুঝিয়ে জলাশয় বন্ধ করে দেওয়া হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে? আরটিআই করছে মানুষ, লিখিত কমপ্লেন করেছে, মেয়র জানেন, মুখ্যমন্ত্রী জানেন, কোনো ব্যবস্থা নেই। গার্ডেন ব্রিজের এই ঘটনায় কিন্তু আজকে ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন আমাদের মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, এবং মেয়রের কথা স্পষ্ট বার্তা যে যাদের উপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না, মানে সাবঅর্ডিনেট যারা, সাবঅর্ডিনেট যদি দায়িত্ব পালন না করে তাহলে সেই দায়িত্ব মেয়রকে নিতে হবে। কাউন্সিলরের এই প্রভূত সম্পত্তির উৎস কি, কোন ব্যবসা করেন? একদিকে বলছেন যে সারা ভারতবর্ষে এত বেকারত্ব আগে কোনোদিন ছিল না, নরেন্দ্র মোদী সর্বনাশ করেছে, পশ্চিমবঙ্গকে ভাতে মেরেছে, অথচ দেখা যাচ্ছে কাউন্সিলরদের যে অর্থ, কোটি টাকা দামের ওপরে গাড়ি, বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাপতে পারে না, কাউন্সিলররা চড়ছে। এত গাড়ি কোথা থেকে আসছে? এটা দেখতে পান না? ভাঙা বাড়িটা নয় দেখতে পাননি, কিন্তু কাউন্সিলরের চেহারাটা তো সামনে দেখেছেন, তার গাড়ি দেখেছেন, তার গাড়িতে তো চড়েছেন নেতারা। কেন ব্যবস্থা নেননি? এসব কথার কোনো মূল্য নেই। গার্ডেন ব্রিজে যারা মারা গেছে আর সেই বিষয়ে মেয়র ইললিগাল বাড়ি সম্পর্কে মেয়র বলছেন উনি কিছুই জানতেন না, তাহলে কি এই মৃত্যুর জন্য তিনি কোথাও দায়ী নয়? এই দায়িত্ব তো মেয়রকে নিতে হবে, এই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এটা এরকম নয় যে বেআইনি নির্মাণ এই জমানাতে শুরু হয়েছে। বাম জমানা থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পুকুর বুঝেছে, বেআইনি নির্মাণ হয়েছে, কিন্তু সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই তো তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল 2011 সালে। তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হলো? এর দায় তো কেউ এড়িয়ে যেতে পারে না। আচ্ছা, এই কথাটা বলে প্রমোটার এখন যেটা বলা হচ্ছে, আজকে মন্ত্রী বলছেন এটা সামাজিক ব্যাধিতে দাঁড়িয়ে গেছে, ফিরহাদ হাকিম বলছেন, তাহলে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে প্রমোটার রাজ। যদি সত্যি সামাজিক ব্যাধি হয়ে থাকে তাহলে কি ফের একটা কোটি কোটি টাকা দুর্নীতি তার পর্দাফাঁস হতে চলেছে? সামাজিক ব্যাধি বলছেন ফিরহাদ হাকিম, আর যারা মারা গেছে তাদের প্রিয়জনরা, যারা গুরুতরভাবে জখম হয়েছেন তারা,
যাদের জমি জোর করে প্রমোটার লিখিয়ে নিয়েছে তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বড় সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে নির্মূল করতে হবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট করার কথা বলা হচ্ছে, কারণ আস্থা নেই সেন্ট্রাল এর উপর, যে কোনোভাবেই মানে বিজেপি তার অঙ্গুলি হিলনে কোনোভাবে ভোট করাতে আর পারে। একটু যোগ করবো, শান্তনু সেন বলছেন যে শুধুমাত্র বিজেপির হয়ে কাজ করাবে এমনটা নয়, সেন্ট্রাল বাহিনীর হয়ে যারা আসবে তারা মানুষকে নিয়ন্ত্রণ করবে, ভোট দিতে বাধা প্রদান করবে, প্রভাবিত করবে ভোটারদের। এগুলো হারার আগে হেরে যাওয়া, পরাজিতের আর্তনাদ। তৃণমূল কংগ্রেস জানে যে ভবিষ্যৎটা কি। এ ধরনের কথা বলে কর্মীদের ঘর থেকে বার করানোর চেষ্টা করা হচ্ছে, নতুন করে কাজে নামানোর প্রচেষ্টা হচ্ছে, এতে খুব একটা বেশি তারা সফল হবেন না। আর উত্তরপ্রদেশেও সচিব বদল হয়েছে, রাজস্থানেও হয়েছে, সেখানের কেউ ফেসবুক টুইটারে এগুলো পোস্ট করেনি। পশ্চিমবঙ্গে করছে কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে, পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা মানুষের আছে। এই গার্ডেন রিচ ঘটনায় পুরসভা বলছে তারা কিছু জানতোই না, আর মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিচ্ছে। ক্ষতিপূরণ দিয়ে আর জানি না বলে কি দায় এড়ানো যাবে? আমরা যে পরিমাণ ক্ষতিপূরণ দিচ্ছেন, আমরা বলেছি 50 লক্ষ টাকা করে মৃতদের ক্ষতিপূরণ দিতে হবে। এর দায় কলকাতা কর্পোরেশনের, এর দায় রাজ্য সরকারের। সেই রাজ্য সরকারকে সেই দায় নিতে হবে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছেন, শয়ে বছর ধরে চলে আসছেন বলে মুখ্যমন্ত্রীর যে অবস্থান, যে বিবৃতি, এই বিবৃতি এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। কারণ অতীতে নির্মীয়মান বা অতীতের যে বেআইনি ব্যবস্থাটা ছিল সেটাকে ঠিক করবার দায়িত্ব তো তাদের। ধারাবাহিকভাবে প্রায় 19 বছর হয়ে গেল কলকাতা কর্পোরেশনে, 4 বছর আগে আর তারপরে আরেকটা টার্ম 5 বছরের পরে 14 বছর। তার মধ্যেও যদি শোধরাতে না পারেন তাহলে তারা চলে যান। শান্তনু সেন আবার বলেছেন যে 24 ঘন্টার মধ্যে ডিজি বদল নিয়ে বলেছেন। 24 ঘন্টার মধ্যে আবার ডিজি বদল, এটা নিয়ে বলেছেন শান্তনু সেন। ডিজি বদল তো হবেই। প্রথমবার ডিজি করেছেন কে? নির্বাচন কমিশন তাদের কাছে বলেছেন যে রাজীব কুমার চলে যাচ্ছেন। 3টে নামের জায়গায় তারা সহায় সাহেবের নাম ওপরে রেখেছেন, যার কার্যকালের মেয়র 31 মেতে শেষ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই নির্বাচন তারপর পর্যন্ত চললে করতে তো হবেই। আর তারা যে প্যানেল দিয়েছেন সেখান থেকেই করা হয়েছে। সুতরাং এই ধরনের অপযুক্তি দিয়ে আমার মনে হয় মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষ মানে দৃঢ় প্রতিজ্ঞ যে তৃণমূলকে সরাবেই। সুমিতা, রাজ্যের 42টা আসনের মধ্যে 6টা কেন্দ্রকে অর্থনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। মালদা, দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং উত্তর কলকাতা। বলছে এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে আরো বাড়তি নজর দিতে হবে। দেখুন, আমরা অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, রক্তপাতহীন নির্বাচন চাই। আমরা চাই মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দিক, কিন্তু ভোট কেন্দ্র পর্যন্ত যান, তাদের জীবন জীবিকা এবং তাদের সম্পদ সুরক্ষিত থাকুক, তারা ভয়মুক্ত হয়ে পৌঁছন এবং নির্বাচনের পরেও যাতে তাদের শান্তি বিঘ্নিত না হয় সেই নিরাপত্তাটুকু রক্ষা করবার বা তার দেখার দায়িত্ব কমিশনের। এবার কমিশন যেভাবে সেটা করতে পারবেন তারা সেটা করার চেষ্টা করছে। আমরা রাজনীতিগতভাবে আমাদের অবস্থান স্পষ্ট করছি এবং আমরা রাজনৈতিক লড়াই যেখানে রাখা সেটা রাখছি। সিএ এর উপর স্থগিতাদেশের আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়েছে এবং 200-রও বেশি পিটিশনে সিএ কে বিভেদকারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আইন হিসেবে অভিযোগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট তো এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। সুতরাং যেখানে ছিল অবস্থা সেখানেই আছে। সুপ্রিম কোর্ট বলেছে হলফনামা দাও 3 সপ্তাহের মধ্যে। সরকার হলফনামা দিয়ে দেবে। ওসব করে কোনো লাভ হবে না। সিএ হবেই। যে সমস্ত সরকার মানুষকে বিভ্রান্ত করছে করুক, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে অস্থিরতা তৈরির চেষ্টা করবে, তো সরকারই থাকবে না। সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে রহস্য দেখা দিচ্ছে। ইডির ওপর হামলার ঘটনায় কিসের ভিত্তিতে গ্রেপ্তার 7 জন এবং কোথা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ? ধোঁয়াশা কাটাতে সরেজমিনে সন্দেশখালীতে গোয়েন্দারা আজই গেছে। পুলিশ, শাহজাহান সবাই তো এক। পুলিশ তো তৃণমূলের বাইরে নয়। রাজ্যের নেতা নেত্রী, প্রশাসন, পুলিশ, শাহজাহান, দুষ্কৃতী মিলেমিশে এক হয়ে গেছে। পুলিশ আলাদা করে কি করবে? পুলিশের কাজ করেছে, যেটা নেতা বলেছে সেটাই করেছে। প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট পেতে ফের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে চিঠি পাঠালো ইডি। এটা ওরা বুঝে নেবে। চিঠি পাঠিয়ে যখন চিঠির উত্তরের অপেক্ষা করবে, আমরা কি বলতে পারি? আচ্ছা,
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ভোটের ময়দানে সিনেমার তারকা প্রার্থীরা প্রচার শুরু রচনার, এবং আমরা আগে দেখেছি যে নুসরাত মিমি তাদের পারফরমেন্স খুব খারাপ, দেবকেও নিয়েও কোথাও একটা ক্ষোভ রয়েছে। আরো একজন সিনেমার মানুষ ভোটের ময়দানে, যারা রাজনীতির মানুষ নন তাদের ভোটের ময়দানে নামে কি সহজ পাবলিসিটি পাওয়ার চেষ্টা? কারণ অধিকাংশ তারকাই রাজনীতি বা জনতার কাজ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানেন না। তার ফলেই কি অনেক সময় বেফাস এবং হাস্যকর মন্তব্য করে ফেলেন তারা? চোখে বসে বলুন। দেখুন, রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা তাকে সমর্থন করবার অধিকার প্রত্যেকের আছে। যে পেশায় থাকুক না কেন সেই নির্বাচনে কোনো দলের সমর্থক হয়ে বা সেই দলের ভাবাদর্শের উপর বিশ্বাস রেখে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, দল যদি চায়। এবং সেখানে কোনো চিত্রতারকা খুব একটা সফল হবেন বা তাকে সময় দেবেন না, এটাও মনে করার কোনো কারণ নেই। আমাদের সর্বকালের অন্যতম সেরা নায়িকা হেমা মালিনী, তিনি তো এলাকা অত্যন্ত জনপ্রিয়, দৈনন্দিন কাজ করেন, কনস্টিটিউয়েন্সিদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ, আবার তাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে, আবার জিতবেন, প্রতিবারের থেকে মার্জিন বাড়ান, তো এটা তো চলবে। এখন তৃণমূল কংগ্রেস এমন এমন লোককে খুঁজে আনেন তাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই, দলেরও কোনো যোগাযোগ নেই, তারা সম্পূর্ণ বিপদে চালিত। তো তৃণমূলের ক্ষেত্রে হতে পারে, আমাদের ক্ষেত্রে হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে বিজেপির 19 জনের তালিকা প্রকাশ হয়েছে, টিএমসি 42 জন প্রকাশ করেছে, বামেরাও করেছে, কিন্তু কংগ্রেস এখনো কিছু করলো না। কবে হবে তালিকা সে নিয়ে কিছু আপনি কিছু বলবেন? মানে বিজেপির এখনো মধ্যে বাকি আছে, বাকি মানে বিজেপির তালিকা বিজেপি ঠিক সময় করে দেবে, তা নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ নেই। বিজেপির ভোটাররা জানে এখানে একজনই প্রার্থী, তিনি নরেন্দ্র মোদী, বাদ বাকি যারা নিমিত্ত মাত্র যারা আছেন তারা ঠিক সময় তাদের কাছে পৌঁছে যাবেন। এখন কংগ্রেসের বিষয় তো বলতে পারবো না।